আপনি কি সোলো বাইক ট্যুর দিতে ভয় পাচ্ছেন? অথবা হচ্ছে হলো কোনো একটা গ্রুপের অভাবে আপনি কোথাও ট্যুর দিতে পারতেছেন না বা আপনার প্ল্যান অনুযায়ী আপনি কোথাও যেতে পারতেছেন না। তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনি জানতে পারবেন হচ্ছে হলো একটা সোলো ট্যুরের জন্য আপনার কি প্রিপারেশন এবং কিভাবে আপনার লোকেশন সিলেক্ট করা উচিত, এবং আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আপনাদের সাথে সেই বিষয়গুলো আজকে শেয়ার করব। আর সোলো ট্যুরের বিষয়টা হচ্ছে হলো সোলো ট্যুর আমার কাছে আমার বেস্ট ট্যুর। সোলো ট্যুরে আপনার অন্যরকম একটা থ্রিল আছে, যে সোলো ট্যুর কখনো দেয় নাই সে বুঝবে না। কেননা ওভারঅল এক্সপিরিয়েন্স সোলো ট্যুরের অন্য লেভেল। তো সোলো ট্যুরের আপনাদের সাথে শেয়ার করার জন্য অবশ্যই আমি হাইওয়েতে আপনাদের নিয়ে যাব। সেখানে আমার একটা যে লাস্ট যে সোলো ট্যুরটা দিছি আমি খাগড়াছড়ি টু সাজেক, সেটার লাস্ট পার্টটুকু দিয়ে আপনাদের সাথে সোলো ট্যুরের এক্সপিরিয়েন্স শেয়ার করব পার্ট বাই পার্ট। তো হে এভরিওয়ান, দিস ইজ শামসুল আরিফিন পিয়াস এন্ড ইউ আর ওয়াচিং নো ব্লাড। ওয়েলকাম টু আনাদার। সোলো ট্যুরের অনেকগুলি পার্টের মধ্যে একটা প্রথম মূল পার্ট হচ্ছে হলো আপনার লোকেশন সিলেকশন। যেহেতু আপনি একা রাইড করবেন সেহেতু আপনাকে মোটামুটি সেফ জায়গা বেছে নেওয়াটা বেটার। আপনি যতই সাহসী হন, সিচুয়েশনে পড়লে হচ্ছে হলো আসলে সিঙ্গেল আপনি কতটুকু হেল্প পাবেন এটা খুবই বিব্রতকর একটা সিচুয়েশনে ফেলে দেয়। আরেকটা যেটা বিষয় হলো, রিসেন্টলি আমি দেখলাম একটা ঘটনা ঘটছে যে আপনার লামা রোডে এক সোলো রাইডার ভাই ছিল, ওনার হচ্ছে হলো অস্ত্র ঠেকিয়ে ওনার বাইক নিয়ে চলে গেছে। আবার হচ্ছে হলো কুমিল্লা বিশ্ব রোডে হচ্ছে হলো রাতের বেলা আপনাকে মানে একজন বাইকার তো ডেড হয়ে গেছে, আরেকজনকে ডাকাতি করছে। তো এই টাইপের সিচুয়েশন বাংলাদেশে আসলে গ্রুপের সাথেও হচ্ছে, সেখানে সোলো আসলে আপনাকে ওই হিসাব করে যেতে হবে। যেমন আপনি যদি খাগড়াছড়ি বা সাজেক সিলেক্ট করেন সেক্ষেত্রে আমার কাছে সেটা সেফ, কেননা অনেক বাইকার একসাথে সাজেক ওঠে। আবার হচ্ছে হলো আপনার রাঙামাটির দিকে যদি যান, ভিতরে না যে, বা হচ্ছে হলো বান্দরবন যান, এইসব জায়গাগুলি, কক্সবাজার, এই রুটগুলিতে অল টাইম হচ্ছে হলো আপনার গাড়ি থাকে। তো এই রুটগুলি আমার কাছে তুলনামূলক সেফ লাগে। কিন্তু আপনি পাহাড়ের গহীনে যাচ্ছেন বা হচ্ছে হলো উত্তরবঙ্গের রোডে রাত্রে ড্রাইভ করতেছেন, এই জিনিসটা আসলে সেফ না। সে কারণে হচ্ছে হলো আপনাকে লোকেশন সিলেক্টটা অবশ্যই আপনাকে আপনার পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে করতে হবে। এখানে প্রোটেকশন বলতে আমি বোঝাতে যাচ্ছি হচ্ছে হলো, যেহেতু আপনি সোলো রাইডে যাবেন আপনাকে আপনার প্রোটেকশন নিজে দিতে হবে। সেটা বলতে গেলে আপনার প্রপার রাইডিং গিয়ারের কথা আমি বোঝাচ্ছি। যেমন একটা প্রপার আপনার ফুল হ্যান্ড গ্লাভস, ফুল ফেস হেলমেট অবশ্যই সার্টিফাইড, সাথে হচ্ছে হলো আপনি রাইডিং গিয়ার করতে পারলে ভালো, যদি রাইডিং গিয়ার না থাকে তাহলে অবশ্যই হচ্ছে হলো আপনার এই যে নি গার্ড পাওয়া, এই আপনার হচ্ছে এলবো গার্ড পাওয়া যায়, এলবো গার্ড সাথে নি গার্ড বা রাইডিং প্যান্ট, একটা রাইডিং বুট, না হলে একটা ভালো মানের শু, এইসব জিনিস আপনার খুবই ম্যান্ডেটরি। সাথে হচ্ছে হলো আপনার কিছু বেসিক ওষুধ, যেমন হচ্ছে হলো আপনার অ্যান্টিসেপটিক, তারপর আপনার নাপা, আপনার গ্যাস্ট্রিকের ওষুধ, সাথে কিছু ব্যান্ডেজ, এগুলো আপনার রাখা উচিত। একটা ট্যুরে কি সিচুয়েশনে আপনি পড়বেন সেটা আপনি জানেন না, সেটার পূর্ব উপস্থিতি থাকলে যেহেতু আপনি একা আপনার অনেক হেল্প হবে। সেটাকে আমি আসলে অ্যাকচুয়ালি প্রোটেকশন হিসেবে বোঝাতে চাচ্ছি। এটা আমার কাছে আমার ওভারঅল যে কয়টা টপিক নিয়ে আমি কথা বলবো, যে কয়টা চ্যাপ্টার আমি আপনাদের সাথে শেয়ার করবো, তার মধ্যে সবচেয়ে মূল পার্ট হচ্ছে হলো বাইক প্রিপেয়ার। বাইক প্রিপেয়ার এই কারণেই মেন, আপনি সবকিছু করছেন, আপনার বাইক আপনি রেডি করেন নাই, যেটা দিয়ে আপনি সোলো ট্যুর করবেন, যেটা দিয়ে আপনার বিপদে পড়ার সম্ভাবনা আছে, যেটা আপনাকে সকল বিপদ চড়ায় উঠে পার করে নিয়ে আসবে, সেটার আপনি কোনো কিছু করেন নাই। এইটা বাদ দিলে তো আসলে চলে না। তো বাইক প্রিপেয়ার বলতে হচ্ছে হলো আপনার বাইকে যদি আপনি, অনেকে গার্ড লাগায় পিছনে, হচ্ছে হলো আপনার এক্সট্রা ক্যারিয়ার লাগায়, বা হচ্ছে হলো আমি যেমন এই 360 একটা ছোট গ্লাস লাগাইছি আমার লুকিং গ্লাসের পাশে দেখতেছেন। তো এটার কার্যকারিতা হচ্ছে হলো, এটা আপনাকে কোনো ভিউ দিবে না, কিন্তু আপনাকে আপনার একদম ক্লোজ রেঞ্জে, যেটা আমাদের লুকিং গ্লাসে ধরা পড়ে না, ব্লাইন্ড সাইড যেটা, সেই ব্লাইন্ড সাইডে কোনো কিছু আসলে আপনি অ্যাটলিস্ট চোখের কোনা দিয়ে দেখতে বুঝতে পারবেন যে কিছু একটা আসছে। এটা খুবই হেল্পফুল একটা জিনিস। সাথে হচ্ছে হলো আপনার অবশ্যই বাইক মেনটেনেন্স। একটা ট্যুরের আগে আপনার ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার এগুলি তো চেঞ্জ করা উচিতই। সাথে হচ্ছে হলো আপনার রেগুলার মেনটেনেন্স এবং বাইক থরো একটা চেক আপ। যদি পুরাতন হয়ে যায় তাহলে অবশ্যই একটা মাস্টার সার্ভিস। মাস্টার সার্ভিস বলতে হচ্ছে হলো আপনার বেসিক সার্ভিসগুলি করাবেন। আর হচ্ছে হলো আপনার যদি বাইক নতুন হয়ে থাকে, আপনি জানেন কোন কোন পয়েন্টে সমস্যা হতে পারে, পয়েন্টগুলি আমি আপনাদের হেল্পের জন্য বলেই দিই। এক হলো আপনার ক্লাচ কেবল, ব্রেক কেবল, এই দুটো মাস্ট চেক করতে হবে। ইঞ্জেক্টরের অবস্থা, আপনার স্পার্ক প্লাগের অবস্থা কেটে চেক করে নেবেন। এয়ার ফিল্টার চেঞ্জ, অয়েল ফিল্টার চেঞ্জ, ইঞ্জিন অয়েল চেঞ্জ।
সাথে হচ্ছে হলো আপনার বাইকের মুভিং পার্টসগুলো গ্রিস করে নেবেন, এবং অবশ্যই ব্রেক প্যাডগুলো হচ্ছে হলো ঘষে প্রপারলি সেট করে নেবেন। এবং আপনার ইলেকট্রিক লাইনে কোথাও ফল্ট আছে কিনা, ইন্ডিকেটরগুলি জ্বলতেছে কিনা, হেডলাইট জ্বলতেছে কিনা, ব্যাকলাইট জ্বলতেছে কিনা, এগুলি অবশ্যই আপনি চেক করে নেবেন। এবং বাইকের কোথাও লিকেজ আছে কিনা এটা চেক করতে হবে। এই জিনিসগুলি যদি চেক করেন তাহলে আপনাকে সামনে হচ্ছে হলো প্যারা দিবেন। এবং আপনার চাকায় যদি জেল না ভরা থাকে আপনি রোডের জন্য জেল করতে পারেন। যদি জেল না ভরেন তাহলে চাকার হাওয়ার প্রেশারটা অবশ্যই চেক করে নিতে হবে। আপনার রেকমেন্ডেড যে হাওয়ার প্রেশার সেটা দেওয়া বেটার, কারণ ওতে আপনার ব্রেকিং ভালো হবে, মাইলেজও আপনি অ্যাভারেজ ভালো পাবেন। আর যদি আপনি মাইলেজের হিসাব করে হচ্ছে হলো চাকায় হাওয়া বেশি দিয়ে দেন, তখন হাইওয়েতে ব্রেকিং আপনাকে একটা মারাত্মক প্যারার সম্মুখীন হতে হবে। এটা আমি কিছুদিন আগেই হয়েছি। আমার হচ্ছে হলো এলাকায় যে বাইক মেনটেনেন্স করে সে হচ্ছে আমার পিছনের চাকায় 60, সামনের চাকায় 50 হাওয়ার প্রেশার দিয়ে দিছিল। আমি মোটামুটি লাফাইতে লাফাইতে হচ্ছে আমার অফিস পর্যন্ত গেছি। এরপরে ব্রেক হয় না গাড়িতে। এটা যে কি প্যারা, এটা হাওয়া বেশি না হইলে আপনি বুঝবেন না। কম হইলেও প্যারা, বেশি হইলেও প্যারা। হাওয়াটা আপনার পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। মাস্ট অ্যাভয়েড নাইট রাইড ফর ইওর সেফটি। এটা এই কারণে বলতেছি, বাংলাদেশে রিসেন্টলি এই 5 আগস্টের পরে, আগের হিসাব বাদই দিলাম, 5 আগস্টের পরে রিসেন্টলি যতগুলি ঘটনা হাইওয়েতে রাত্রে ঘটছে, আপনি যদি ন্যূনতম সচেতন হয়ে থাকেন, অ্যাভয়েড নাইট রাইড। এটার মূল কারণ হচ্ছে হলো রাত্রেবেলা ডাকাতি থেকে শুরু করে বাইকারকে মেরে পর্যন্ত ফেলা হয়েছে। তো আপনি আপনার সেফটি বিবেচনা করে সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন তাহলে নাইট রাইড করবেন না। যদি নাইট রাইড আপনি করেনও, সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে হলো আপনারা মোটামুটি সেই জায়গাটা, যে রুট দিয়ে আপনি যাবেন সেই রুট নিয়ে একটু অ্যানালাইসিস করে নেবেন। গ্রুপে জিজ্ঞেস করতে পারেন, বড় ভাইরা হেল্প করে। তো গ্রুপে জিজ্ঞেস করলে হচ্ছে হলো আপনার কোন কোন প্লেসগুলি আপনার জন্য ডেঞ্জারাস, সেই জায়গাগুলিতে আপনি বড় কোনো বাস বা ট্রাককে পিছনে নিয়ে সামনে যেতে থাকেন। বা হচ্ছে হলো বাইকারদের গ্রুপ যায় রাতের বেলা, বাইকারদের গ্রুপে আপনি অ্যাড হয়ে যান। তো এই কাজগুলি যদি করেন তাহলে আপনি নাইট রাইড দেন। কিন্তু একদম সোলো যদি নাইট রাইড দেন, আপনার রাতের বেলা সবচেয়ে ডেঞ্জারাস যেটা হলো রাস্তার মধ্যে তারা তারের এই যে আমরা গুণা বলি বাংলা ভাষায়, হ্যাঁ, সেই গুণা তারা হচ্ছে টান টান করে ধরে রাখে। সিঙ্গেল বাইক আসলে হচ্ছে হলো আপনি বাইক নিয়ে মরে যান, তার এটা তার হেডেক না, আপনার ডাকাতি করাটা তার হচ্ছে হলো মূল লক্ষ্য। তো এইটা থেকে বাঁচার জন্য নাইট রাইড অ্যাভয়েড করাটা অবশ্যই যুক্তিযুক্ত। আপনার জন্য ব্রেক প্লেসটা কোথায় আপনি দিবেন সেটাও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনি যদি কোনো নির্জন স্থানে ব্রেক দিয়ে দেন এবং ওখানে যদি কোনো অকারেন্স ঘটে যায়, এটার একটা বড় দায়বদ্ধতা থেকে যায়। আপনার যেমন কিছুদিন আগেই লামার ঘটনাটা ভিডিওর শুরুতে বললাম, তো এরকম যদি হয় আপনার বাইক ছিনতাই করে নিয়ে চলে গেল, এটা খুবই প্যাথেটিক একটা ঘটনা হবে। সেই কারণে আপনার উচিত হচ্ছিল কিছু ক্রাউডেড প্লেস আপনার বেছে নেওয়া। আমি যেমন এই 300 কিলোমিটার রাইডে প্রায় হচ্ছে হলো খাগড়াছড়ি টু ঢাকা ওভারঅল হচ্ছে হলো আমি থামছি 9 বার। 9 বার থামাতে আমি থামছি নির্জন জায়গায়, আমি থামি নাই তা না, কিন্তু আমার কাছে মনে হয়েছে জায়গাটা সেফ, গাড়ির আনাগোনা আছে, মানে এমন না যে নির্জন যে কেউ আসতেছে না, কন্টিনিউয়াস গাড়ি আপ ডাউন হচ্ছে, মানুষ যাচ্ছে, তো ওইরকম একটা জায়গায় আমি থামছি। তারপর হচ্ছে হলো সোলো গ্রুপ রাইডের থেকে সোলো রাইডে আমি যেই জিনিসটা মজা পাই, আমার যখন যেই গ্রুপের সাথে ইচ্ছা করছে অ্যাড হয়েছি, যেই গ্রুপ ছেড়ে দিতে মন চাইছে আমি ট্রেনে চলে গেছি। এইটাই মেইনলি সোলো রাইডের মজা। কিন্তু যদি আপনি আপনার ব্রেক প্লেসগুলি ঠিক মতো না দেন, ক্রাউডেড প্লেসে না দেন, আপনার সাথে যদি একটা ইনসিডেন্ট ঘটে যায়, আপনার বাইক আপনার সবচেয়ে মূল্যবান সম্পত্তি, যা জীবনও তার থেকেও বড় মূল্যবান সম্পত্তি। এখন বাইককে নিতে যেয়ে যদি আপনার সাথে দেখা গেছে হাতাহাতিতে কোনো একটা অকারেন্স হয়ে যায়, এটা খুবই প্যাথেটিক হবে। তো সেই কারণে ব্রেক প্লেসগুলি আপনি একটু ক্রাউডেড জায়গায় দেওয়ার চেষ্টা করবেন। এবার আসেন আমার কাছে সবচেয়ে যেই কোশ্চেনটা বেশি করা হয় সেই জিনিসটা হচ্ছে হলো আপনি কত স্পিড মেনটেন করবেন। আপনি এতক্ষণ পর্যন্ত হচ্ছে হলো আমার ভিডিওটা যারা এতটুকু দেখছেন, আপনি দেখছেন যে আমি কোথাওই হচ্ছে হলো ওভার স্পিড করি নাই। 80, 85, 90 এর মাঝখানে আমি গাড়ি চালাচ্ছি। ওভারটেকের ক্ষেত্রে হয়তো কয়েকবার আমি 100 ক্রস করতে পারি, কিন্তু সেটাও আমার এই পুরা খাগড়াছড়ি টু ঢাকার মধ্যে হয়তো 2-3 বার হয়েছে। আমি 80, 85-এ 9টা ব্রেক সহ নূরজাহানে 30 মিনিটস ব্রেক দিছি। এটা সহ আমি ঢাকা পৌঁছাইছি খাগড়াছড়ি থেকে মাত্র 6 ঘন্টায়। তো আমি অ্যাভারেজ স্পিড খুব ভালো রাখছি। অ্যাভারেজ আমি হচ্ছে হলো রাস্তায় ট্রাফিক ছিল না দেখে 80, 85-এ চলে গেছে। এখন পাগলামি করে যাওয়ার থেকে হচ্ছে হলো আপনি ধীরে সুস্থে যাওয়াটা বেটার। আর যেহেতু আপনি সোলো রাইড করতেছেন, আহ, আমার হাইওয়ের কনসেপ্ট অনুযায়ী হচ্ছে হলো 85 to 90 স্পিড আপনাকে মেনটেন করা উচিত। এটা আপনি যেই সিসির বাইক নিয়ে যান কেন উচিত, আপনি যদি 85+ গাড়ি চালান, 90-র ভিতরে বা 80+, 80 to 85, আপনাকে খুব কম সংখ্যক গাড়ি বাস আপনাকে ওভারটেক করে যাবে।
যত কম গাড়ি বাস আপনাকে ওভারটেক করবে আপনার হাইওয়েতে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আমার কনসেপ্ট অনুযায়ী কমে যায়। তো সেই কারণে হচ্ছে হলো আপনার একটা মিনিমাম স্পিড মেনটেন করা উচিত। এটা আপনি যতই বলেন যে এটা কম হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, এটা বেশির কিছু নাই। আপনার 85-এ গাড়ি চালায় এরকম মানুষ খুব কম আছে। এরকম গাড়িও রাস্তায় কম আছে। কিছু পরিবহন এবং কিছু প্রাইভেট কার আর কিছু পাগলা রাইডার ছাড়া 80-85-এ যদি আপনি গাড়ি চালান আপনাকে খুবই কম গাড়ি আপনাকে ওভারটেক করবে এবং এই 80-85-এ মাইলেজ আপনি বেটার পাবেন। 80-85-এ চালাইলে হচ্ছে হলো আপনার ব্রেকিং ভালো হবে। আপনার 80-85-এ চালাইলে আপনার হচ্ছে হলো কন্টিনিউ যদি চালাইতে পারেন আপনার ডিস্টেন্সও বেশি কভার হবে। কেননা 100 আপনি কন্টিনিউয়াস চালাবেন আপনার গাড়ির উপর খুবই প্রেশার পড়বে। আপনার ব্রেক ঘন ঘন নিতে হবে। আপনি 80-র মধ্যে চালান আপনার ব্রেক তার থেকে কম নেওয়া লাগবে। তো ওভারঅল স্পিড যদি 80-85 মেনটেন করেন সেটাই বেটার। আর সোলো রাইডিংয়ে আমি আপনাদেরকে উৎসাহিত করব যদি আপনার সাহস থাকে। আপনার যদি সাহস না থাকে তাহলে সোলো রাইড আমি উৎসাহিত করব না। কারণ কনফিডেন্স একটা বড় জিনিস। আমি যেমন হচ্ছে হলো সাজেক একলা গেছি, এটা অনেকেই বিশ্বাস করে নাই। সাজেক একলা কীভাবে যাবে মানুষ? আমার সাহসও কুলাইছে, আমি চলে গেছি। কিন্তু হ্যাঁ, আমার যদি কোনো বিপদ ঘটতো তাহলে কিন্তু একটা প্যারা ছিল। এখন আমার মনে এই ভয়টা ছিল না, কনফিডেন্স ছিল, চলে যাব, চলে গেছি। তো সোলো রাইডে যদি আপনার কনফিডেন্স না থাকে দিবেন না। আর যদি পারফেক্ট পার্টনার থাকে তাহলে অবশ্যই গ্রুপ রাইড দিবেন। গ্রুপ রাইড আরও বেশি এনজয়েবল আমার কাছে মনে হয় না যদিও, কিন্তু গ্রুপ রাইডও এনজয়েবল যদি আপনার হচ্ছে কমিউনিকেটে কানেক্টেড থাকে বা পার্টনার যদি আপনার ভালো হয়। যদি পার্টনার আপনার ভালো না হয় গ্রুপ রাইড অ্যাভয়েড করুন, সোলো রাইড দেন, বাইক নিয়ে পুরো বাংলাদেশ ঘুরেন। আমিও 64 জেলার টার্গেটে বেরোইছি, ইনশাল্লাহ এই বছরের মধ্যে 64 জেলা শেষ করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে খারাপ লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোনো সাজেশন থাকে ভিডিও নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমার সাথে একমত হন এবং আপনি যদি সোলো রাইড পছন্দ করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। সাইনিং অফ, নিউ রাইড।